সুপ্রিয় ছাত্রছাত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনার সময়ে তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। তো আমাদের অনলাইন ক্লাস, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রসায়নবিদ্যা, নলতা হোসেন রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা এর আগেও কয়েকটা ক্লাস দিয়েছি। কন্টিনিউয়াসলি এই অধ্যায়টা আমরা শেষ করব। সেই হিসেবে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অ্যালকোহল বিষয়ে আমাদের আজকে আলোচনা। তো অ্যালকোহল জৈব যৌগের একটা বিরাট অংশ জুড়ে এই কম্পাউন্ডসগুলো আছে। কীভাবে আমরা চিনব যে এই যৌগটি, কম্পাউন্ডসটি অ্যালকোহলের কার্যকরীমূলক আমরা জানি বন্ড ওইস। এই বন্ড ওইস কার্যকরীমূলক, যেটা ফাংশনাল গ্রুপ আমরা বলে থাকি, এই কার্যকরীমূলক যুক্ত যৌগগুলোই সাধারণত অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ কাকে বলে? যে সকল গ্রুপ কোনো জৈব যৌগ উপস্থিত থেকে ওই যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা সাধারণত ফাংশনাল গ্রুপ বলে থাকি। তো জৈব যৌগেতে যদি ওইস গ্রুপ যুক্ত থাকে, তাহলে যে ধরনের ধর্ম প্রকাশ করে এগুলো সব অ্যালকোহলের বৈশিষ্ট্য। তো অ্যালকোহল, আমরা দেখলাম যে অ্যালকোহল যদি জৈব যৌগে ওইস যুক্ত থাকে সেটা অ্যালকোহল হয়। তেমনি তার নামকরণের ক্ষেত্রে আমরা যেটা জানি, একটা যৌগের নামকরণের ক্ষেত্রে সাধারণত আমরা আমাদের এই ওইস থাকার কারণে নল বা অল নামের শেষে সাধারণত যোগ হয়। তাছাড়া কার্যকরীমূলকটি যদি এক নম্বর কার্বনে না থাকে, অন্য কার্বনে থাকে, তাহলে সেক্ষেত্রে কার্যকরীমূলকের যে অবস্থান, ওইস মূলকের যে অবস্থান, সেটাও আমাদের কি করতে হয়? উল্লেখ করতে হয়। যেমন যদি CH3 থাকে, যেহেতু একটা মিথাইল মূলক, তার সঙ্গে ওইস আছে, এই জন্য নাম হয়ে গেছে মিথানল। তাহলে এটা হচ্ছে মিথানল। এটি হচ্ছে প্রোপান। যেহেতু এখানে 3টি কার্বন আছে, সাথে ওইস আছে, যে কারণে এই যৌগটির নাম হচ্ছে প্রোপান। আবার ওইসটি যদি দুই নং কার্বন উপস্থিত থাকে, ওইসটি তখন না 1 নং কার্বনে নাই, 2 নং কার্বনে আছে, এই জন্য এটার নাম হবে প্রোপানল 2। অর্থাৎ আমি আগে বলছিলাম, যদি 1 নং কার্বনে উপস্থিত না থাকে, যদি অন্য কোনো কার্বনে এই ফাংশনাল গ্রুপটি উপস্থিত থাকে, তাহলে সেই অবস্থান আমাদের কি করতে হবে? উল্লেখ করতে হবে। সেই হিসাবে এখানে ওইস হবে, সেই হিসাবে এই যৌগটির নাম হবে প্রোপানল 2 বা 2 প্রোপানল। তাহলে অ্যালকোহলের নামকরণে ওইস থাকলে নল বা অল যুক্ত হবে, এবং যদি 1 নং কার্বনে অন্য কোনো কার্বনের থেকে থাকে, তাহলে সেই অবস্থানও আমাদের উল্লেখ করতে হয়। আর যদি পার্শ্ব শিকল থাকে, তাহলে পার্শ্ব শিকলের ক্ষেত্রে আমরা সবসময় ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ যেদিক থেকে অবস্থান, ফাংশনাল গ্রুপের অবস্থান যেদিক থেকে গণনা করলে কম হয়, সেদিক থেকে আমাদের গণনা করতে হয়। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমাদের জানতে হবে যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারিতে 3 ধরনের অ্যালকোহলের কথা আমরা প্রায় শুনে থাকি। এগুলো আসলে কি? প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, যেহেতু কার্যকরী মূলকের যে আমাদের চার্ট আছে, বইতে দেওয়া থাকে, সেখানে অবশ্যই আছে। তারপরেও আমরা বলি যে প্রাইমারি অ্যালকোহল কি হবে, সেকেন্ডারি অ্যালকোহল কি হবে, টারশিয়ারি অ্যালকোহল কি হবে। তো প্রাইমারি অ্যালকোহল যদি আমরা লিখি, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। অর্থাৎ যে অ্যালকোহলের ওইস মূলকটি যে কার্বনে যুক্ত থাকে, ওইস মূলকটি যে কার্বনে যুক্ত আছে, সেই কার্বন যদি 2টা হাইড্রোজেন উপস্থিত থাকে, ওইস মূলকটি যে কার্বনে উপস্থিত আছে, অর্থাৎ এই ওইস মূলকটি এই কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনে যদি 2টা হাইড্রোজেন থাকে, এভাবে আমরা যেমন বলতে পারি, অনুভাবে বলতে পারি, এই কার্বনটা যদি একটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে যে গঠনটি পাই সেটা হচ্ছে প্রাইমারি। তাহলে প্রাইমারি অ্যালকোহল বলতে আমরা বুঝি যে ওইস মূলকটি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বনে হয় 2টা হাইড্রোজেন থাকতে হবে,
অথবা ওই কার্বনটি অন্য একটি কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে প্রাইমারি অ্যালকোহল। অর্থাৎ এটা একটি প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল। অথবা আমরা 2 ডিগ্রি লিখতে চাই, এটা একটি 2 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ OH মূলকটি যে কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে। অন্যভাবে যদি বলি যে এই কার্বনটি অপর দুটি কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে সেটি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে 3 ডিগ্রি যদি আমরা লিখতে চাই, এক্ষেত্রে এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নেই, কিন্তু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, তাহলে সেটি হবে 3 ডিগ্রি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল আমরা চেনার জন্য আমরা যে কাজটা করি, OH মূলকের সঙ্গে OH মূলক যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনের দিকে আমরা তাকাই। OH মূলকটি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনে যদি 2টা হাইড্রোজেন থাকে, প্রাইমারি একটা হাইড্রোজেন থাকে, সেকেন্ডারি কোনো হাইড্রোজেন থাকবে না, টারশিয়ারি। অন্যভাবে যদি বলি, যে কার্বনের সঙ্গে OH মূলকটি যুক্ত আছে সেই কার্বনটা অন্য একটি কার্বনের সাথে যুক্ত আছে যদি থাকে তাহলে 1 ডিগ্রি, যদি 2টো কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি, যদি 3টা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 3 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে অ্যালকোহলের কিভাবে আমাদের নামকরণ করতে হয়, প্লাস কিভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল চিনব, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অ্যালকোহল প্রস্তুতি আমরা বিভিন্নভাবে করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি আছে, একটা ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্পক্ষেত্রে একটা প্রস্তুতি আছে। তো শিল্পক্ষেত্রে যে কাজটা করা হয় গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চিটাগুড় থেকে বা শেষচার বা স্টার্চ থেকে অ্যালকোহল তৈরি করা হয়। তো এই গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো জটিল জৈব যৌগকে যদি আমরা বিভিন্ন ধরনের জটিল প্রভাবকের জারণ পদ্ধতিতে বা প্রভাবকেরা বিজিত হয়ে যদি ক্ষুদ্র বা সরল অণু সৃষ্টি করে তাহলে সেটাই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। গাজন সাধারণত আমরা দেখি যে যদি আমরা ভাত অনেকদিন রান্নার পরে পানি দিয়ে রাখি 2 বা 3 দিন, তাহলে তার ভিতরে গাজা তৈরি হয়। এটা একটা পদ্ধতি, গাজন একটা পদ্ধতি। তাহলে গাজন পদ্ধতি বা ফার্মেন্টেশন পদ্ধতি বলতে আমরা বুঝবো কোনো জটিল জৈব অণুকে, জৈব যৌগকে যদি আমরা জটিল প্রভাবক দ্বারা বিয়োজিত করে তাকে ক্ষুদ্র এবং সরল অণুবিশিষ্ট যৌগে রূপান্তর করতে পারি, সেটাই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। তো এই পদ্ধতিতে চিটাগুড় থেকে সাধারণত অ্যালকোহল তৈরি করা হয়ে থাকে। আমরা ওই বিস্তারিত যেতে গেলে আমাদের অনেকটা গিগাবাইটের সমস্যা, আমাদের ক্লাস লম্বা হয়ে যাবে। আমরা ওদিকে না যে আমাদের ইম্পর্টেন্ট যেটা ওটা বইতে আছে তোমরা পড়তে পারবে। আমরা যেটা দেখব যে পরীক্ষাগারে কিভাবে করা যায়, যেমন গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই অ্যালকোহলগুলো তৈরি করতে পারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই অ্যালকোহলগুলো তৈরি করতে গেলে আমাদের গ্রিগনার বিকারকের সাহায্যে তৈরি করতে পারি। তার আগে আমরা দেখি যে গ্রিগনার বিকারকটা আসলে মেনলি কি জিনিস। এর আগে আমরা ক্লাসে দেখিয়েছি গ্রিগনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই যে যৌগটি, এটি মূলত একটা গ্রিগনার বিকারক হিসেবে আমরা দেখি। কিরকম? গ্রিগনার বিকারকের গ্রিগনার RMgX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই যৌগটি সাধারণত গ্রিগনার বিকারক হিসেবে ব্যবহৃত হয়। এবং এখানে আমরা যদি লিখি CH3NGI, তবু এটা একটি গ্রিগনার বিকারক হয়। তো গ্রিগনার বিকারক যখন কোনো যৌগে বিক্রিয়া করে, কোনো যৌগের সাথে বিক্রিয়া করে, বিশেষ করে কার্বনিল মূলকযুক্ত যৌগের সাথে গ্রিগনার বিকারকগুলো বেশি বিক্রিয়া করে থাকে। কার্বনিল মূলক যৌগ কারা? যে সকল যৌগে CO গ্রুপ আছে, CO গ্রুপ যারা থাকবে এটাকে আমরা কার্বনিল গ্রুপ বলে থাকি, কার্বনিল মূলক বলে থাকি। এই কার্বনিল মূলক যে সকল যৌগে থেকে থাকবে তারাই মূলত হচ্ছে কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগগুলো সেটা অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, জৈব অ্যাসিডেও কিন্তু CO গ্রুপ থাকে। সুতরাং এরা সবাই কার্বনিল যৌগ।
তাই কার্বনিক যৌগ সাধারণত গ্রিনল্যান্ড বিকারকের সঙ্গে যুক্ত করে কি হয়, বিভিন্ন ধরনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল তৈরি করে থাকে। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে গ্রিনল্যান্ড বিকারক কিভাবে কাজটা করে। এই যে গ্রিনল্যান্ড বিকারক যে মেকানিজমটা যেটা আমরা দেখবো, গ্রিনল্যান্ড বিকারক কিভাবে বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে, ক্রিয়া কৌশলটা কি করে। এই যে কার্বন মূলকের যে সিও গ্রুপ আছে, এই সিও গ্রুপের যে কার্বন থাকে, এই কার্বনের সঙ্গে মেনলি এই সিএইচ গ্রুপ অতিরিক্ত যোগ হয়। তাহলে আমি কি বললাম, গ্রিনল্যান্ড বিকারক যে CH3 গ্রুপ থাকে, এখানে দুইটা অংশ থাকে, CH3 একটা অংশ আর Mg আর আরেকটা অংশ, এই দুইটা অংশ থাকে। তো এই CH3 গ্রুপ অর্থাৎ অ্যালকাইল গ্রুপটা সবসময় কার্বনের মূলকের যে কার্বনটা থাকে, অর্থাৎ যে কার্বনের সঙ্গে অক্সিজেনটা মেনলি যুক্ত থাকে, সেই কার্বনের সঙ্গে CH3 গ্রুপটা অ্যাড হয়, যুক্ত হয়, নতুনভাবে যুক্ত হয়, অ্যাড হয়। তাহলে এখন যদি আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে চাই, তাহলে প্রাইমারি অ্যালকোহল আমরা এরকম লিখতে পারি CH3 বন্ড CH2 বন্ড সাপোজ OH। এটা কি প্রাইমারি অ্যালকোহল, কারণ একটি কার্বন সঙ্গে যুক্ত। তাহলে আমাকে এটা খেয়াল করতে হবে যে প্রাইমারি অ্যালকোহল যদি করতে চাই, তাহলে এটা আমার মেইনলি গ্রিনল্যান্ড বিকারক থেকে আসবে। এটা কিন্তু আমি গ্রিনল্যান্ড বিকারক থেকে এটা পাবো। তাহলে এখানে এমন একটি যৌগ নিতে হবে যে যৌগটি দুইটা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে। যদি দুইটা হাইড্রোজেন একটি অক্সিজেন থাকে এমন একটি যৌগ যদি আমরা নিতে পারি, তাহলে সেটা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। আমরা দেখি প্রাইমারি অ্যালকোহল তৈরি করার জন্য, তাহলে সি ডবল বন্ড হিলা, এই আমরা একটা যৌগ নিলাম। এই যৌগটা হচ্ছে মিথানল। যেহেতু CH গ্রুপ আছে, CH গ্রুপ থাকার কারণে এই যৌগটার নাম হচ্ছে মিথানল এবং একটা কার্বন থাকার কারণে। তাহলে এই এর সঙ্গে যদি আমি গ্রিনল্যান্ড বিকারক যোগ করি, প্লাস CH3 MgI, তাহলে কি হবে, এই CH3 গ্রুপ সরাসরি এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, বাকি অক্সিজেনের সঙ্গে এরা যুক্ত হবে। কেমন হলো, CH3 কার্বন আছে, এখানে আমরা CH3 অতিরিক্ত যোগ করে দিলাম, এখানে অক্সিজেন আছে MgI। এটা করে তাহলে দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ড বিকারকের CH3টা কার্বনের সঙ্গে এই যে কার্বনের অক্সিজেনের যে কার্বন, সেই কার্বনের সঙ্গে অতিরিক্ত CH3 গ্রুপটা কিন্তু কি হয়েছে, যুক্ত হয়েছে, অ্যাড হয়েছে। এটা হয় গ্রিনল্যান্ড বিকারকে বিক্রিয়া করতে, এটা হবে। তাহলে এটা হলো। এরপর আমি এখানে যদি পানি দিই, পানির উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই H+OH-, তাহলে কি হবে, CH3 CH2 OH প্লাস MgOH। আমার কিন্তু অলরেডি প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়ে গেল। প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে আমার যেহেতু একটা CH3 গ্রুপ অতিরিক্ত আসে, একটা CH3 গ্রুপ যেহেতু অতিরিক্ত আমাদের যুক্ত হয়, অ্যাড হয়, সেই কারণে দুইটা হাইড্রোজেন বিশিষ্ট আমাকে অ্যালডিহাইড নিতে হবে। এই দুইটা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড দিয়ে কিন্তু আমি প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। আমি যদি এখন সেকেন্ডারি অ্যালকোহল করতে চাই, তাহলে আমার এখানে দেখার বিষয় যে একটি CH3 গ্রুপ তো আমাকে অবশ্যই অ্যাড হবে, অতিরিক্ত আসবে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল হতে গেলে আমার কেমন হতে হবে, যে কার্বনটিতে OH থাকবে ওই কার্বনের সঙ্গে দুইটা CH3 গ্রুপ যুক্ত থাকতে হবে। তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে OH আছে, এই দুইটা কার্বনের সঙ্গে কি থাকতে হবে, দুইটা CH3 গ্রুপ যুক্ত থাকতে হবে। তা দুইটা CH3 গ্রুপ যেটা যুক্ত আছে সেটা সেকেন্ডারি হবে। তো অলরেডি আমি একটা গ্রুপ পাবো কিন্তু গ্রিনল্যান্ড বিকারক থেকে। সাপোজ আমি এই গ্রুপটা পেলাম গ্রিনল্যান্ড বিকারক থেকে, তাহলে আমার এমন একটা যৌগ নিতে হবে যেখানে একটা CH3 আছে, একটা H আছে আর ডবল বন্ড O আছে, এরকম একটা যৌগ। তার মানে আমি যদি এখানে একটা CH3 করে দিই, তাহলে কিন্তু আমি সহজে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারছি। সহজে কিন্তু আমার সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা বোঝার, কারণ আমি একটা CH3 গ্রুপ একটা নিয়েছি আর একটা অতিরিক্ত আমার এখানে যোগ হয়েছে, এই যে দুটো অতিরিক্ত যোগ হয়েছে। এটা আমরা এটা এই পাশে না দিয়ে এই পাশে দিলে বেটার হয়।
যেহেতু এস্টিক বাজার বিষয় আছে এখানে CH3 দিলাম হলো। তাহলে আমরা সেকেন্ডারি অ্যালকোহল সহজে তৈরি করতে পারছি গ্রিনের বিকল্প থেকে। এখন যদি আমি টারশারি করতে চাই তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার আরেকটা CH3 লাগে, অর্থাৎ যে হাইড্রোজেন ফাঁকা আছে সেটাকে আমি আবার পূরণ করে CH3 করে দেব, তাহলে আমার কিন্তু টারশিয়ারি অ্যালকোহল অটো তৈরি হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই অ্যালকোহল প্রস্তুত করতে পারছি। এটা আমাদের সম্ভব, এটা আমরা পরীক্ষাগারে করে থাকি। এরপরে যেটা আসি, তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করব এটা দেখানো হলো। এরপরে যেটা আসি অ্যালকোহলের শনাক্তকরণ। অ্যালকোহলের শনাক্তকরণ বিভিন্ন যেটা আছে, যেটা ধাতব সোডিয়াম দিয়ে আমরা শনাক্ত করতে পারি, PCl5 দিয়েও শনাক্ত করতে পারি। আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক পরীক্ষার সাহায্যে আমরা অ্যালকোহল শনাক্ত করতে চাচ্ছি। লুকাস বিকারকটা কি আসলে? লুকাস বিকারক হচ্ছে, লুকাস বিকারক বলতে আমরা বুঝি জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ, এটা হচ্ছে লুকাস বিকারক। অর্থাৎ ZnCl2 প্লাস HCl কনসেন্ট্রেট অফ HCl এর মিশ্রণটা হচ্ছে মূলত লুকাস বিকারক। এই লুকাস বিকারকের সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারি, মানে পার্থক্য করতে পারি, নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহল যদি আমরা দিই, প্রাইমারি অ্যালকোহল যদি হয় আমরা লিখলাম তিনটা অ্যালকোহল CH3 CH2 প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি। এই তিন ধরনের অ্যালকোহল আছে। আমি সব ক্ষেত্রে লুকাস বিকারক যোগ করব, অর্থাৎ এখানে HCl থাকবে, 3 এর উপরে যেটা দিলাম অনান্তর জিঙ্ক ক্লোরাইড, অনান্তর হতে আদ্র অবস্থা হলে হবে না, জিঙ্ক ক্লোরাইড থাকবে। এখানে দেখার বিষয়, যেখানে OH আছে সেখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। যেখানে OH হবে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে OH আছে সেখানে ক্লোরিন বসবে, যেখানে OH আছে সেখানে আমরা ক্লোরিন বসাবো। তাহলে এইটা বাদে যদি আমি সংকেতগুলো লিখি তাহলে কি দাঁড়াবে? CH3 CH2 বন্ড, এটা দাঁড়াবে CH3 CH3 বন্ড, এটা কি দাঁড়াবে? CH3 বন্ড। তাহলে OH তার বাদ দিলাম, তাহলে OH যেখানে আছে সেখানে কি বসবে? ক্লোরিন বসবে। তাহলে আমরা এখানে একটা করে ক্লোরিন বসাই প্লাস H2। এখন সবাই তো একই রকম বিক্রিয়া দিচ্ছে, কিভাবে আমরা পার্থক্য করব যে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারশিয়ারি, আমরা কিভাবে এটা পার্থক্য করব? পার্থক্যের বিষয়টা হচ্ছে খুব দ্রুত প্রাইমারি যে অ্যালকোহলটা আছে, প্রাইমারি অ্যালকোহল এই HCl বা লুকাস বিকারক যখন আমরা দেবো তখন HCl এর সাথে বিক্রিয়াটা খুব দ্রুত করবে, দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা হবে খুব দ্রুত করবে। আমরা সাপোজ 3টা বোতলে 3 ধরনের অ্যালকোহল রেখে দিলাম, 3টা বোতলে 3টা অ্যালকোহল রেখে দিলাম, কিন্তু আমরা জানি না যে কোনটাতে কি ধরনের অ্যালকোহল আছে, প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি। যদি আমরা যখন দেখি যেখানে 3টি পাত্র আছে, সেম পাত্র, একই পাত্র, সবাই 3টা, কিন্তু আমি এর ভিতরে দিলাম লুকাস বিকারক জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এর ভিতরে দিলাম তাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এর ভিতরে দিলাম তাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, একই জিনিস দিলাম, পাত্র 3টা আমার একই রকম হবে। সুতরাং কোনটার ভিতরে যে হচ্ছে প্রাইমারি আছে, কোনটা সেকেন্ডারি আছে, কোনটা টারশিয়ারি আছে আমরা জানি না। কিন্তু দেওয়ার সাথে সাথে যেটা রাসায়নিক সমীকরণ বিক্রিয়া পরিবর্তন করবে, পদক্ষেপ সৃষ্টি করতে পারে, পরিবর্তন হবে, সেই পরিবর্তন দেওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি। আর যেটা 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি। আর টারশিয়ারিটা সাধারণ টেম্পারেচারে সাধারণত কোনো পদক্ষেপ সৃষ্টি করতে পারে না। সুতরাং এই বিক্রিয়া এটা কিন্তু দেওয়ার সাথে সাথে পদক্ষেপ তাহলে এটা প্রাইমারি হবে।
এটা যদি 5 থেকে 10 মিনিট পরে এটা হয় তাহলে এটা সেকেন্ডারি হবে, যেটা সাধারণত টেম্পারেচারে হচ্ছে না তাহলে সেটা হবে টারশিয়ারি। এভাবে আমরা সাধারণত তিনটা পদ্ধতিকে পৃথক করতে পারি, সেটি কোনটি প্রাইমারি হবে, কোনটি সেকেন্ডারি হবে, কোনটি টারশিয়ারি হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যালকোহলের শনাক্তকরণে আমরা PCl5 ব্যবহার করতে পারি, ধাতব সোডিয়াম ব্যবহার করতে পারি, আবার লুকাস বিকারও কিন্তু অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত হয়। এছাড়া ক্রোমিক অ্যাসিড দ্বারাও কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল পার্থক্য করা যায়। ক্রোমিক অ্যাসিড আমরা পড়েছিলাম প্রথম পত্রের প্রথম অধ্যায়ে, ক্লিনিং মিক্সার হিসেবে ক্রোমিক অ্যাসিড ব্যবহৃত হয়। ক্রোমিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে গাঢ় সালফিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ। তাহলে ক্রোমিক অ্যাসিড বলতে আমরা বুঝবো গাঢ় সালফিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিক অ্যাসিড কনসেন্ট্রেট CONC, এর মিশ্রিত রূপটাই হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এটাকে আমরা ক্লিনিং মিক্সারও বলে থাকি। এটা মূলত জারণ ক্রিয়ার মাধ্যমে সংগঠিত করে, জারণ ক্রিয়ার মাধ্যমে ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এখন আমরা একটা সাধারণ রুলস, সাধারণ নিয়ম জানি কি, যে জারণ ক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল যখন জারিত হয় তখন তারা অ্যালডিহাইডে রূপান্তরিত হয়, আবার অ্যালডিহাইড যখন জারিত হয় তখন তারা জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়। তো জারণ ক্রিয়া অ্যালকোহল যখন জারিত হয় তখন একটা সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়মটা হচ্ছে যে কোনো অ্যালকোহল যদি জারিত হয় তাহলে জারিত হয়ে সে কী হবে? অ্যালডিহাইডে রূপান্তরিত হবে, আবার অ্যালডিহাইড যদি জারিত হয় তাহলে ফাইনালি সে জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে। অনুরূপভাবে যদি জৈব অ্যাসিড বিজারিত হয় তাহলে সেটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে, আবার অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হয়। তাহলে সিম্পল আমরা সাধারণ যে নিয়মটা জানি, সাধারণ রুলস যেটা জানি, সেটা হচ্ছে অ্যালকোহল জারিত হয়ে ফাইনালি জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়। তো যেহেতু জারণ ক্রিয়া ঘটায় তাহলে আমরা সহজেই জারণ ক্রিয়া দিয়ে দেখতে পারি বিক্রিয়াটা কেমন হয়। এটা একটি প্রাইমারি অ্যালকোহল। তাহলে এই এরা যেটা সংগ্রহ করলো সেটা হচ্ছে জার্মান অক্সিজেন। তাহলে এখানে দুইটা কার্বন আছে, অ্যালডিহাইড হবে ইথান অ্যাল। এরপর এটা আবার জারিত হয়ে কি হবে? জৈব অ্যাসিড হবে CH3C+। জৈব অ্যাসিড তৈরি। সেকেন্ডারি অ্যালকোহল কি করবে? সেকেন্ডারি অ্যালকোহল তাহলে যেহেতু সে অ্যালকোহল জারিত হবে, কিন্তু এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে এই অ্যালকোহলটা 2 নং কার্বনের সাথে যুক্ত আছে, 1 নং কার্বনের সাথে কিন্তু যুক্ত নাই, 2 নং কার্বনের সাথে যুক্ত আছে। সুতরাং আমরা মূলত এখানে CO মূলক সরবরাহ করে, জারণ ক্রিয়ার মাধ্যমে CO মূলক গঠিত হয়, সেই হিসাবে এটা হচ্ছে মাঝখানে অ্যালডিহাইড না হয়ে হবে কিটো যৌগ হবে CH3CO1CH কিটো হবে, যেহেতু মাঝখানে এখানে থাকার কারণে। এবং এটা আবার পরবর্তীতে জারিত হয়ে জৈব অ্যাসিড হবে প্লাস কার্বন ডাই অক্সাইড হবে প্লাস পানি। তাহলে এইটা কেন হলো? এই কার্বনটা কেন হলো? মূল কারণটা হচ্ছে এই কার্বনের সঙ্গে একটা মাঝখানে আছে, ওই স্কুলারটা মাঝখানে আছে, সেই কারণে কিটো যৌগ তৈরি হলো। এবং এটা জারিত হয়ে জৈব অ্যাসিড কমপ্লেক্স হলো। এটাও ঠিক তাই, মাঝখানে থাকার কারণে এটা কি হবে? CH3C কিটো প্রোপানন তৈরি করবে। তো এখন প্রোপানন যখন তৈরি করছে তখন সেটা জারিত হয়ে তাই আবার একই জিনিস হবে, কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। এটা আবার ঠিক সেভাবেই জারিত হয়ে কি হবে? কার্বন ডাই অক্সাইড আবার জৈব অ্যাসিড তো তৈরি করবে প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস। তাহলে এই পদ্ধতিও কিন্তু আমরা জারণ ক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। তবে এটা হচ্ছে অনেক তাপ লাগে। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করতে সহজে জারিত হতে চায় না, এই জন্য অনেক উচ্চতর তাপ দেওয়া লাগে। সাধারণ তাপে সাধারণত এগুলো কিন্তু হয় না। 2 ডিগ্রি অ্যালকোহলটা মোটামুটি হয়, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলটা সাধারণ তাপে কিন্তু হয় না। আমরা সাধারণত যেটা পরীক্ষার সময় যেটা আসে সেটা হচ্ছে যে লুকাস বিকারকের সাহায্যে, যেরকম উল্লেখ থাকে অনেক সময়
বা যদি না থাকে তাহলে আমরা লুকাস বিক্রিয়াটা আমরা এজিবিক রিঅ্যাকশন, এজিবিক বিক্রিয়া, ওই বিক্রিয়ার সাহায্যে আমরা সহজেই অ্যালকোহল কি করতে পারি, অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। তাহলে আমরা রিমাইন্ড আসি যে অ্যালকোহল বলতে আমরা বুঝি যে সকল জৈব যৌগে OH মূলক যুক্ত থাকে সেটাকে আমরা সাধারণত অ্যালকোহল বলে থাকি। নামকরণের ক্ষেত্রে যেটা দেখি, নামের শেষে অল বা নল যুক্ত হয়, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। আর যদি এই OH মূলকটা ফাংশনাল গ্রুপটা 1 নং কার্বনে না থেকে 2 বা অন্য কোনো কার্বনের অবস্থান করে, তাহলে অবস্থান অনুসারে তার নামের শেষে সেই অবস্থানটা উল্লেখ করতে হয়, যে প্রোপানল 2, বিউটানল 2 বা পেন্টানল 3, হেক্সানল 3 ইত্যাদি, এরকম আমাদের উল্লেখ করতে হয়। আমরা যদি প্রস্তুতির ক্ষেত্রে দেখি যে অ্যালকোহল সাধারণত কীভাবে প্রস্তুত করা হয়, অ্যালকিন থেকে কিন্তু অ্যালকোহল হয়, অ্যালকিন থেকে অ্যালকোহল হয়, এটা সাধারণ বিক্রিয়া, আমরা 9 দেখেছি। এই ক্ষেত্রে আমরা এটা দেখি যে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করে থাকি। এটা একটা বিক্রিয়া, বিশেষ করে যে কোনো অ্যালকিনের সাথে যদি অ্যালকোহলিও না দিয়ে আমরা অ্যালকিল পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি না দিয়ে পটাশিয়াম আমরা কি দেব, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গাঢ় সালফিক অ্যাসিড, অ্যালকিনের সাথে আমরা গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রিত করে আমরা কিন্তু অ্যালকোহল তৈরি করতে পারি। আর তাছাড়া অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা অ্যাকোয়াস জলীয় কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। তাছাড়া আমরা পরীক্ষাগারে আরেকটা শিল্পক্ষেত্রে দেখেছি যে আমরা বিশেষ করে ফার্মেন্টেশনের গাজন প্রক্রিয়া, সেটা গুড় থেকে অ্যালকোহল তৈরি করা যায়। আর গ্রিন নাট বিকারক থেকে আমরা অ্যালকোহল দেখেছি, গ্রিন নাট বিকারক থেকে আমরা অ্যালকোহল করতে পারি। অ্যালকোহলের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা লুকাস বিকারকের ব্যবহার করতে পারি, বা পটাশিয়াম ডাইক্লোমেট ফসফরাস পেন্টাক্লোরাইড সাহায্যে করতে পারি। এছাড়াও আমরা লুকাস বিকারক ক্রোমিক অ্যাসিডের জারণ ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমরা অ্যালকোহল সম্পর্কিত মোটামুটি একটা আলোচনা করলাম। তোমরা একটু বই খুলে দেখো, দেখলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তীতে অ্যালডিহাইড কিটোন বা এই ধরনের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।